শব্দটা একবার হলো, দুবার হলো, তৃতীয়বার হতেই চমকে উঠল রানী। অস্থিরভাবে ঘুম থেকে উঠে ফোনটা খুঁজতে লাগলো। ফোনটা অসহ্য রিংটন বাজছে। ঝট করে বিছানা থেকে নেমে ওয়ার্ড্রবের কাছে গেল। সেখানেই পেল ফোনটা। কলার আইডি দেখে বুকটা ধক করে উঠল। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উন্মাদের মতো নামলো। অন্ধকার হল রুমে দৌড়াতে লাগলো আর চিৎকার করলো, ভাইজান আপনি কোথায়? কোত্থেকে যেন সাড়া দিল। রানী, আমি এখানে, এদিকে আয়। শঙ্কিত চিত্তে ঢুক গেল রানী। চট করে তাকালো ডান দিকে। হ্যাঁ, ওই তো, ওই রুমে আলো জ্বলছে। রানী তড়ি ঘড়ি করে ছুটে লাগালো। এদিকে ফোনটা বাজতে বাজতে বন্ধ হলো। বিশাল রুমটায় গিয়ে হাঁপাতে লাগলো রানী। বড় ভাইয়ের দিকে বাড়িয়ে দিল ফোনটা। তার ভাই ইজি চেয়ারে বসা অবস্থায় ফোনটা হাতে নিল। সদ্য আসা কলার আইডিটা চেক করে সে বিস্ফোরিত চোখে তাকালো। ধপ করে চেয়ার থেকে উঠে বিস্ফোরণ চোখে বলল, এ কি? এর মানে কি? কি হচ্ছে এটা রানী? তোমাকে এমপির পদ দিয়ে অনেক বড় ভুল করলাম। তুমি কি আমাকে ডোবাতে চাইছো? এদের দল তোমাকে কেন কল দিয়েছে? রানী অপরাধের মতো চোখ নিচু করলো। আফসোসের সুরে মাথা নত করে বলল, কথা শুনুন ভাইজান, আমি খারাপ কিছু করিনি। সর্দার মারা যাবার পর আমাদের যে ক্ষতিটা হয় ওটা ফিল আপ করার জন্য কল দিয়েছিলাম। এখন ওরা আমাকে শাসাচ্ছে, বলছে আন্ডারগ্রাউন্ডেও নাকি যেতে পারে। ওদের সব দিক থেকে ঘিরে ফেলেছে। ওরা ধরা পড়লে খুব বিপদ ভাইজান। চোখ বন্ধ করে ওরা আমাদের নাম নেবে। লোকটা রেগে উঠে টেবিলের উপর একটা ঘুষি মারলো। টেবিলটা শুদ্ধ জিনিসপত্র কিঞ্চিত কেঁপে উঠল। গজগজ করে বলল, কালাম সর্দার সব খতম করে গেল। ওর জন্য কোটি কোটি টাকার অর্ডার এখনো সাপ্লাই দিতে পারছে না। এই সময় পাঠাতে পারলে দ্বিগুণ দাম বসাতে পারতাম। সব শেষ করলো, সব শেষ করলো। রানী, এই রানী শোন, তুই আমাকে এটা বল, এই খবরটা কিভাবে লিক হয়েছে? কে রটাচ্ছে এমন ঘটনা? রানী গভীরভাবে একটা দম ছাড়লো। টেবিল থেকে গ্লাস তুলে ঢকঢক করে জলটা খেয়ে বলল, নামটা বললেও কিছু করতে পারবে না। আমি ব্যর্থ হয়েছি ভাইজান। এখন কোনো কুল কিনারা পাচ্ছি না। বুঝতেই পারছি না জিহর খুন থেকে কিভাবে এসব হলো। কোথায় জিহর খুন আর কোথায় আমাদের ব্যবসা? এখন দুটোকে তছনছ করে দিচ্ছে ওরা ভাইজান। এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি পথ হারাবো। পার্টি থেকে গলার ধাক্কা মারবে। এর মানে এসবের সাথে জাঙ্কুক জড়িত। জিহর খুন নিয়ে তদন্ত করতে গিয়ে নিশ্চয়ই অনেক কিছু জেনেছে। না হলে পাগলা কুকুরের মতো পিছনে লাগতো না। এভাবে চলতে থাকলে সব ধান্দা বন্ধ হতে বাধ্য। এটা অসম্ভব। না না না, ওর এগোনো চলবে না। ওকে রুখতে হবে, ওকে পথ থেকে সরাতে হবে। এই ভয়াবহ বিপদে যদি কোনোভাবে ফাঁসতে হয়, দেশের মানুষ তাদের ছাড়বে না। এটা হতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া যায় না। চটপট ভঙ্গিতে টেবিল থেকে ফোন তুলে নিল। তাড়াতাড়ি একটা বিশেষ নাম্বারে কল বসালো। এখন বিকেল 4টা। ফোন ধরতে অসুবিধা হবে না। সত্যি সত্যি কলটা রিসিভ হলো। কেমন আছেন ভাই? ওদিকের কি খবর? সে কোনো রকম কুশল বিনিময় ছাড়াই সোজাসাপটা জিজ্ঞেস করলো, কোনো খবর আছে? নতুন কোনো খবর থাকলে এখনই জানাও, দেরি করো না। ও পাশের ব্যক্তি চুপ মেরে গেল। কিছুক্ষণ তাকে লাইনে রেখে হঠাৎ বলে উঠল, এই তো ভাই, এই তো পেয়েছি। জাঙ্কুকের ফোন থেকে কিছুই পাওয়া যায় না, কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লু পেয়েছি। ওনার বউ তেনা, উনি মিনহোকে কল দিয়েছিল। কলে কোথাও একটা জায়গার কথা বলছে। মনে হচ্ছে জাঙ্কুক আর্জেন্ট ওখানে যাবে। আর এটা নিয়ে তে অনেক চিন্তিত ছিল। এখন বাকিটা বুঝে নিন। আমার কাছে মনে হচ্ছে এটা গোপন কোনো ঠিকানা। এমন চমকপ্রদ ঘটনা শুনে ভদ্রলোক আনন্দে হাসি দিল, ঠিক যেন পৈশাচিক হাসি। শিকারীরা শিকার নাগাল পেলে যেমন হাসে, ঠিক তেমন মারাত্মক সেই হাসি। রানী কয়েক হাত দূরে দাঁড়িয়ে সবকিছুই দেখল। সে এই হাসির অর্থ জানে, তবুও সে কনফার্ম হওয়ার জন্য বলল, ভাই কি সুখবর? নিরুত্তর রইল লোকটা। ইজি চেয়ারে দোল খেতে খেতে এক পর্যায়ে উত্তর দিল, জাঙ্কুককে কয়টা টুকরো করা যায় বলতো রানী? কয়টা পিস করলে শান্তি পাবো?
এই জানোয়ারের বাচ্চাকে পিস পিস করে কুকুর দিয়ে খাওয়াবো। আমাকে চেনে না। আমার ধান্দায় যদি গুলি মারতে আসে আমি ওকে ছিঁড়ে খুঁড়ে মেরে ফেলবো। আমার ঘুম হারাম করে ও সেখানে যাবে, ওই রাস্তাতেই ওকে শেষ করে ছাড়বো। বলিষ্ঠ হাত দুটো শক্ত করে জড়িয়ে আছে। ঘুমের মধ্যে ঘন ঘন নিঃশ্বাসগুলো স্পষ্ট অনুভব করছে। একটু নড়তে চাইলো তে, কিন্তু হাত দুটোর জন্য পারল না। নিদ্রালু মুখটা দেখে খুব মায়া লাগলো। এই মায়ের কোনো ব্যাখ্যা নেই। দেখলেই মনে হয় একটু ছুঁয়ে দিই, একটু বিশেষভাবে আদর করি, একটু কাছে টেনে তাকে উষ্ণতার চাদরে ঢেকে দিই। ওই মুখটায় যেন বিশেষ কিছু আছে। একবার তাকালে চোখ দুটো চুম্বকের মতো আটকে যায়। বুকের ভিতরটা শীতল হয়। নরম অনুভূতিতে প্রাণটা শিরশির করে ওঠে। মানুষটা আজও বুকের মধ্যে ঘুমিয়ে আছে। কি শান্তি, কি নির্ভয়, কি দুঃখহীন নিশ্চিন্তের ঘুম। ঘুমন্ত চেহারায় ছেয়ে আছে পবিত্রতার লালিমা। সে যে পাষাণ নয়, সে যে মুক্ত পাখির মতো নিষ্পাপ। চুলের ফাঁকে ফাঁকে আঙুল গুজে মাথায় হাত বুলিয়ে দিলতে। সমস্ত শরীর যেন উদ্দোলিত হলো ওর। ঠোঁট দুটোর পানে দৃষ্টি দিয়ে মনে মনে চনমন করে উঠল সে। বালিশ থেকে মাথাটা কিঞ্চিত তুলে ঠোঁটে টুপ করে চুমু খেল। ঠোঁটের উষ্ণ পরশ পেয়ে তন্দ্রার ঘোরটা সামান্য পাতলা হলো জাঙ্কুকের। নিভু নিভু চোখে তের দিকে তাকালো। প্রচণ্ড ঘুমের হাতছানিতে নেত্রপল্লব বুঝে আসছে। তবু মাথা উঠিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, তুমি আবারও ঘুমের মধ্যে চুমু। শব্দটা আর বলতে পারল না সে। সেই মুহূর্তেই তে ঠোঁটের উপর আঙুল চেপে দেয়। চট করে দুই হাতে মাথাটা বুকের মাঝে জড়িয়ে ধরে তে চোখ বন্ধ করে মাথায় হাত বুলিয়ে বলে, আমি বুঝতে পারিনি গো, আর করবো না। আমি ভুলে গিয়েছিলাম। এবারের মতো ক্ষমা চাই। ঘুমের মধ্যে আদর পাওয়াটা জাঙ্কুকের ঘোরতর অপছন্দ। সে বলেই দিয়েছে কখনো আদর দিলে শখ কেনে দিতে। বিছানার চারিদিকে ফিনফিনে পর্দা দেওয়া। জানলা ভেদ করে পাতলা আলো ঢুকছে। বাইরে এখন বৃষ্টি নেই। ছাদ ধুয়ে জল পড়ার শব্দটা ঝর্ণার মতো লাগছে। প্রকৃতির মায়ায় কোথায় যেন বিষণ্ণ কণ্ঠে কোকিল ডেকে উঠল। সেই সুরে তাল মেলালো কান্নারত কুকুর। চমকে তাকালো তে। এমন কেন লাগছে? কেন এমন অস্থির অস্থির ভাব? এ সময় কোকিলের ডাক। সাজের বেলায় কুকুর কাঁদে না তো? কিছু ঠিক লাগছে না। প্রচণ্ড অদ্ভুত লাগছে। এ কেমন অনুভূতি? ইচ্ছে করছে জাঙ্কুককে কোথাও লুকিয়ে রাখতে, কিন্তু এমন অনুভূতি হবার কারণ কি? মস্তিষ্কটা এমন অদ্ভুত অদ্ভুত ভাবনা ভাবছে কেন? কেন তাকে চিন্তার প্রতিযোগিতায় ছেড়ে দিচ্ছে? এটা কি আগাম কিছুর ভয়, নাকি সাধারণ চিন্তা? হার্টবিট ফাস্ট, পালস রেট 140, নিঃশ্বাস স্বাভাবিক না। তে চরমভাবে হতবাক। হকচকিয়ে ঘুমন্ত মুখের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালো। ঘুমো ঘুমো কণ্ঠে কথাগুলো উচ্চারণ করেছে জাঙ্কুক। সে কি সাংঘাতিক কারবার! এখনো তার চোখের পাতা তন্দ্রার ঘুরে বন্ধ, অথচ ঠাস ঠাস করে উর্বর মস্তিষ্কের কিসব বলে ফেলল। তে নিজের ব্যতি ব্যস্ত অবস্থাকে শান্ত করে উজবুক সুরে বলল, আপনি ঘুমাননি? জাঙ্কুক ঘুমন্ত অবস্থার ভিতরে ক্ষুদ্র কণ্ঠে বলল, ভেঙে গেছে ঘুম। তে ভিতর মতো সিলিংয়ের দিকে তাকালো। একটা ঘুমন্ত ব্যক্তি কিনা হার্টবিট গুনে গুনে সবটা আজ করেছে। এমন উৎকট কৌশল দেখে তে কি কর্তব্য বিমূঢ়। গোয়েন্দার মতো আশ্চর্যজনক ব্যবহার দেখে তে চোরের ভঙ্গিতে ঢুক গেল। এই লোকটার কাছে যতবার কিছু লুকাতে চেষ্টা করেছে ততবার বাজেভাবে ধরা খেয়েছে। তাই বলে এবারও যে এরকম কিছুর মুখোমুখি হবে তা সে চিন্তাই করেনি। তে সরল চোখে প্রশ্নাত্মক কণ্ঠে বলল, আপনি কি গোয়েন্দার শিক্ষাগুলো গুলে খাওয়া শেষ? সুস্থ মানুষের মতো ঘুমাতে দেখলাম, আর এখন কিনা তাগড়া ব্যক্তির মতো জেরা করছেন। জাঙ্কুক সেই প্রসঙ্গে গেল না। নিজের অনুমান করা থিসিসের উপর স্থির থেকে বলল, তোমার কোন জায়গাটায় ঘুমাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারার কথা। যেখানে কান রেখে শুয়ে আছি সেখানে স্টেথোস্কোপ ছাড়া হার্টবিট বলতে পারবো। তোমার বুকের এক একটা হিংস্র ধুকপুকুনি আমি বুঝতে পারছি। এখানে একটু আদর দিলে কি তোমার ছোট্ট হার্টটা শান্ত হবে? এমন কথা শুনে তে চাপা উত্তেজনায় কুণ্ঠিত হলো। মুখে কিছু বলল না। কম্বলটা টেনে জাঙ্কুকের মাথা ঢেকে দিল। বাইরে থেকে কনকনে শীতের মতো হাওয়া আসছে। সেটা ফ্যানের বাতাসে একীভূত হয়ে
হিম অবস্থা ছড়াচ্ছে। তে আরো শক্তভাবে আরো আড়ষ্টভাবে জড়িয়ে ধরলো তাকে। কণ্ঠস্বর নরম করে বলল, কিছু করতে হবে না, আজ তো আমার কাছে আছেন, কাল যখন ওখানে চলে যাবেন তখন কিভাবে থাকবো? প্রতিদিন আপনার জন্য ভোর 5টায় ওঠা অভ্যাস হয়ে গেছে, আপনার জিনিসগুলো হাতের কাছে রাখা, আপনার জন্য চটপট নাস্তা বানানো, দরজায় দাঁড়িয়ে আপনাকে বিদায় দেওয়া, এসব যে আমার রুটিন হয়ে গেছে। সন্ধ্যায় ফিরে আপনার ঘরমাক্ত শার্টটা খুলে নেওয়া, এটা আমার কর্তব্য হয়ে গেছে। একদিন যদি এটা থেকে বঞ্চিত হই, মনে হয় কি যেন করিনি। জাংকুক নড়ে চড়ে উঠতেই মাথা থেকে কম্বলটা সরে গেল। আবারও মুখ তুলে আধো আধো নজরে তের দিকে তাকালো। একটু হাসি দিয়ে গাঢ় হয়ে বলল, তুমি না থাকলে আমার অবস্থাটা অন্ধকার হতো তে। যে 2 বছর দূরে ছিলাম, আমার কি যে কষ্ট হয়েছে। না ছিল আমার খাওয়া দাওয়ার প্রতি নজর, না ছিল শরীরের প্রতি মনোযোগ। যেদিন থেকে তুমি এলে, আমার সব কিছু 2 হাতে সাজিয়ে গুছিয়ে দিলে। তে শুকনো মুখে হাসলো, ডান হাত বাড়িয়ে জাংকুকের গালে কপালে হাত বুলিয়ে দিল। দ্বিধাহীন চোখে সরল ভঙ্গিতে বলল, আমার সবটুকু ঐশ্বর্য যেই দিন আপনার দরবারে তুলে দিলাম, সেই দিন আপনার সত্তাটা নিজের করে নিয়েছি। আজ কাজের উছলায় দূরে যাচ্ছেন, দয়া করে আমার সুস্থ মানুষটাকে ফিরিয়ে দেবেন। আমি আর কিচ্ছু চাইবো না, আর কোনো কিছুর জন্য অনুরোধ করব না। ভেবে নিন, এটাই আমার জীবনের সর্বশেষ আবদার। আমার আবদারের ঝুলি আজীবনের জন্য তুলে নিলাম, আর কোনোদিনও এই মুখে কিচ্ছু চাইবো না। তে চোখ সরিয়ে ডান দিকে জানলার দিকে তাকালো। এইটুকু কথা বলতে বলতে তার চোখের কোণে দরদর করে অশ্রু গড়িয়ে পড়ল। সে কিছুই জানে না, শুধু অনুভব করলো তার বুকের ভিতর এই সামান্য কথাটা গভীরভাবে দাগ কেটেছে। বারে বারে মুখ দিয়ে এমন কথা বেরোচ্ছে যেটা অশনি দিকে সূত্র। সন্ধ্যার আধো আধো অন্ধকারে রুমটা আলোহীন। শান্ত আকাশটার দিকে তাকিয়ে বালিশটা নীরবে নীরবে ভিজে যাচ্ছে। হঠাৎ মৌনভাবে গলা ও ঘাড়ের মাঝে মুখ নামালো জাংকুক। ঠোঁটটা ওর কানের কাছে রেখে বলে উঠল, তুমি আমার কাছে চাইবে, আমি দেব। এভাবে আবদারের ঝুলি তুলে নিলে তো কষ্ট পাবো। মনে করব তোমার আবদার শোনার জন্য বোধহয় আমি আর বাঁচবো না। তে চোখ দুটো খিচে ফুঁপে উঠল। দাঁত দিয়ে ঠোঁটটা এমনভাবে কামড়ে ধরলো, দাগ বসে যাচ্ছে। নাকটা থমকে থমকে ফুলে উঠছে। চোখের পাপড়ি ভিজে স্রোতের মতো 2 প্রান্ত দিয়ে ঝরছে। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, তবুও আটকে আটকে বহু চেষ্টায় বলল, আমি আবারও বলছি, আপনি মিনহোকে নিয়ে যান। যদি তাও সম্ভব না হয়, আমার কোনো সিকিউরিটি গার্ডস লাগবে না, আপনি তাদেরও নিয়ে যান। তাও যদি ব্যর্থ হয়, আপনি পরিচিত কাউকে সঙ্গে রাখুন। আপনার শত্রুর চেয়ে আমি আপনাকে বেশি ভয় পাই। আপনি কারোর কথা শোনেন না। এই যে আমি গাধার মতো চেঁচে যাচ্ছি, আপনি তবু। জাংকুক ঠোঁটে জাতীয় শব্দ করে থামিয়ে দিল। আস্তে করে ওর পিঠের নিচে ডান হাত, মাথার নিচে বাম হাত গলিয়ে দিল। বিছানা ও বালিশ থেকে সন্তপর্ণে নিজের 2 হাতের মধ্যে রুদ্ধ করলো। ভেজা গালটা নিজের সূক্ষ্ম ছোঁচালো দাড়িওয়ালা গাল দিয়ে চেপে ধরলো আর বলল, কেঁদো না, চুপ করো। যদি তোমার মনে হয় আমার সঙ্গে কেউ থাকলে তুমি নিশ্চিন্তে থাকবে, তাহলে আমি মানুষ নিচ্ছি। টেনশন করো না, আমার জুনিয়র কাউকে বলে দিচ্ছি, ও এসে যাবে। তুমি ঠান্ডা হও লক্ষ্মী, আমি তো বেশি দিনের জন্য যাচ্ছি না, এই তো 3 দিন, এরপর ঠিকই এসে পড়বো। শহরের ব্যস্ততম জায়গা, অসংখ্য মানুষের ভিড়, অগণ্য গাড়িতে ঘিঞ্জি এক এলাকা। সেখানে নিঃশ্বাস নিলে দম যেন আটকে আসে। ঠিক এতটাই বিষাক্ত বাতাস, ধুলোয় ধুলোয় পথঘাট অন্ধকার, মানুষের হইচয়ে সদা সর্বদা সবর। এমনই একটি জায়গা ঠিক করেছে তারা। সেখানে দেখা করবে 2 প্রান্তের 2 মানুষ। আজ কেউ জানে না সামনে কি অপেক্ষা করেছে। কারোর জানা নেই কি ধরনের উগ্রীব পরিকল্পনার শিকার হতে হবে তাদের। নৃশংসভাবে কিছু করার জন্য ওত পেতে আছে একদল। কুলসিত চিন্তা নিয়ে অপেক্ষা করেছে তারা, কখন শিকারীর জালে পা ফেলবে সেই অপেক্ষাতেই আছে। তখন শিকারী এমন নিষ্ঠুরতার পরিচয় দেবে, মানুষের কলিজা শুদ্ধ কেঁপে উঠবে। দেহের প্রতিটা অঙ্গ এমনভাবে ক্ষতবিক্ষত করবে, ন্যূনতম জেনার অবশিষ্টটুকু রাখবে না। খবরের পাতায় পাতায় উঠবে লোমর্ষক শিরোনাম। এই ক্রুদ্ধতা মানুষের সুস্থ চিন্তাকে দুলিয়ে দেবে।
ভয় ধরাবে মনে মনে, তাদের ভাবতে বাধ্য করবে হিংস্র পশুর চেয়ে হিংস্র মানুষ বিপজ্জনক। ভোরের আলো ফুটে দিক দিগন্তে ছড়ালো, জেগে উঠল মফস্বলবাসী। সর্বপ্রথম জাগ্রত হলো পাকপাকালি। চক্ষু কপট মেলতে পুরো রুমটায় আলোয় আলোয় ঝিকমিক করছে। সূর্যের তেজালো রশ্মি দেওয়ালে দেওয়ালে ছেয়ে আছে। মাথার উপর ফ্যান ঘুরছে, শব্দ ছাড়া কোনো শব্দ নেই। এখনো পর্দা ঘেরা শয্যায় শুয়ে আছে তে। অলস দেহটা যেন আরো ঘুমাতে চাইছে। 2 মিনিটের জন্য চোখ জোড়া বন্ধ করলো। সুন্দর মুহূর্তগুলোর স্বচ্ছ হাসিতে মনে পড়তে লাগলো তার বৃষ্টি স্নাতক কাণ্ডগুলোর কথা চিন্তা করতেই কান গরম হয়ে যাচ্ছে। অথচ কাল একটু লজ্জা করেনি। মনে হয়েছে আর একটু যদি স্নেহাদর দেওয়ার সৌভাগ্য থাকতো, সবটুকুই বিলিয়ে দিত তে। পুরো একটা বিকেল, পুরো একটা রাত, 2 প্রাণ মিলেমিশে এক ছিল। যাকে এতদিন হাসি খুশি রূপে সচ্ছল ভঙ্গিতে দেখেছে, তার এই প্রণয়ী আচরণ ছিল রোমাঞ্চকর। তে চোখ খুলে ডান পাশে তাকালো, দেখলো সে নেই। আজ বিচলিত হলো না, বরঞ্চ এই সময় মুখোমুখি হবার লজ্জায় প্রাণপণে লুকাতেই চাইল। বিছানা থেকে নেমে শাড়ি হাতে বাথরুমে গেল। শাড়িটা পরে গামছায় চুল ছাড়তে ছাড়তে বেরিয়ে এলো তে। কিন্তু একই, এখনো রুম খালি। হঠাৎ কি যেন ভাবনায় চুল ছাড়া হাতটা থেমে গেল। কপালে ঈষৎ কিছু ভাঁজ ফেলে ওভাবেই দাঁড়িয়ে রইল। গামছাটা ফ্লোরে ফেলে চটজলদি বিছানার বালিশ ওঠালো। আলমারির দ্বার খুলল, খাটের তলায় নজর দিল। ট্রাভেল ব্যাগটা নেই। থমথমে দৃষ্টিতে চোয়াল ঝুলিয়ে উঠে দাঁড়ালো তে। হতভম্বের মতো ড্রেসিং টেবিলের সামনে গেল সে। আয়নায় দেখা যাচ্ছে স্বচ্ছ গ্লাসের নিচে কাগজ চাপা। তে চোয়াল ঝোলানো অবস্থায় কাগজটা হাতে নিল। ওখানে পরিচিত অক্ষরে লেখা, মন খারাপ করো না, কল এসেছে, চলে যেতে হলো। সারা রাত তো অত্যাচার করলাম, তাই ঘুম ভাঙালাম না। থেকো তাহলে, আসি, জন জাঙ্কুক। কাগজটা রেখে দিল তে। উনি চলে গেছেন। মুখ ভার করে নিচে নামলো সে। দেখতে পেল বৃদ্ধা দাঁড়িয়ে। তিনি এসে নাস্তার জন্য ডাকলো থেকে। সোজাসুজি প্রথম বাক্যে বলল, উনি কখন বেরিয়েছেন? বৃদ্ধা অকপটে বলল, মেলা দেরি তো হয়নি, একটু আগেই বেরিয়েছে, এই 8 ঘন্টা হবে। ইস, 8 ঘন্টা এমন কেন হলো? তে হাপিত্যের সুরে বলল, আমি কিছু খাবো না, বাড়ি যাব। কথাটা বলেই তে বিদায় নিল। এখানে এক বিন্দু থাকতে ইচ্ছে করছে না। বাইরে আগে থেকে গাড়ির ব্যবস্থা করা ছিল। তাদের চুপচাপ উঠে পড়ল তে। গাড়িটা যখন চলতে শুরু করলো, তে মুখ ফিরিয়ে বাড়িটা দেখতে লাগলো। বিষাদে বুকটা দুমড়ে মুচড়ে আসছে। একবার যদি ডেকে দিত, কানের কাছে শুধু যদি একবার বলতো, ও তে, বলল না তো। তে চোখ বন্ধ করে মাথা ঘুরে সামনের দিকে তাকালো। হঠাৎ সামনের সিট থেকে অনবরত ফোন বাজছে। ড্রাইভ করছে মিনহ। সেই দিকে ভ্রুক্ষেপ কম তের, তবুও ফাঁকে ফাঁকে শুনল, হ্যাঁ জ্যাম। আচ্ছা ঠিক আছে, আমি এদিকটা সামলাচ্ছি। ফোনটা রাখতে দেরি। হঠাৎ গাড়িটা এমন স্পিড হাঁকালো, তে ভয়ে উত্তেজনায় কপাল কুঁচকে বলল, মিনহ ভাই, স্পিড বাড়ালেন কেন? এক্ষুনি স্পিড কমান। কি শুরু করলেন আপনি? কথা শুনতে পাচ্ছেন না? আপনাকে স্পিড কমাতে বলেছি। প্রচন্ড স্পিডে গাড়ি ছুটছে। মিনহ শোনেনি। এক্সিলেটর দুর্দান্ত গতিতে বাড়ছে। 2 পাশে জানলা দিয়ে শাঁ শাঁ ধ্বনিতে বাতাস আনছে। তে আবারও চেঁচালো। ফলাফল শূন্য। মিনহ এই অমূল পরিবর্তন দেখে তে নির্বাক। ওই কলটা কার ছিল? খারাপ চিন্তাটা বদ্ধমূলভাবে জেঁকে ধরেছে। মানুষের উপর তিল পরিমাণ ভরসা করা যায় না। তে হাত দুটো মুঠো করে শক্তভাবে বসে রইল। ড্রাইভিং করতে করতেই কয়েক দফা কল আসলো। এরপর যে কাণ্ড হলো তার জন্য মোটো প্রস্তুত ছিল না। মিনহ এক হাতে ড্রাইভিং করতে করতে ফোনটা পিছন দিকে বাড়িয়ে দিল। তাড়াহুড়ো কণ্ঠে বলল, ম্যাম ধরুন, কলটা আপনার। তে ভয় বিদীর্ণ করে ফোনটা হাতে নিল। কৌতূহল চোখে আশেপাশে দেখলো। এরপর আচানক স্পিডটা কমে যাচ্ছে। অন্যদিকে স্ক্রিনে লেখা, জে। তে ঢোক গেলে ফোনটা কানে চেপে বলল, হ্যাঁ হ্যালো। আমতা সুরে সিগন্যালটা দিতেই কৃতিত্বপূর্ণ গলাটা ভেসে উঠল, দেখো তো আশেপাশে আছে নাকি।
তে চরমভাবে ছটফট করে উঠলো। ডানে বামে পাগলের মতো তাকাতে লাগলো। কোথাও দেখতে না পেয়ে ফোনটা ধরা অবস্থাতেই বলে উঠলো, কোথায় দেখছি না তো, একটু হাত বের করুন। বলতে বলতে তে পিছু ফিরে তাকালো। তাদের গাড়ির পিছু পিছু অসংখ্য গাড়ি আসছে, কিন্তু কোনটা সেই কাঙ্ক্ষিত গাড়ি? তে নিরুপায় গলায় বলল, এখনো দেখছি না। আপনি কি মজা করছেন? কোথায় আছেন আপনি? কোন গাড়িটা? একটু থেমে জাঙ্কুক আবার বলল, ওহো, এখনো দেখোনি? দাঁড়াও। বুকটা প্রচন্ড রূপে ধুকপুক ধুকপুক করছে। কানে এখনো ফোনটা ধরা। কখন কোন দিকে ছুটে আসে তে জানে না। হতবিহল হয়ে অস্থির চিত্তে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ রন বাজতে বাজতে ছুটে এলো গাড়ি। তে ধরফর করে ডান দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সবকিছু স্থির। শুধু ধুকপুক ধুকপুক হৃদয়ের ধ্বনিটা শোনা যাচ্ছে। চোখের পলক নিশ্চলভাবে জানলার বাইরে গেঁথে আছে। চলন্ত গাড়ির ড্রাইভিং সিটে স্বয়ং জন জাঙ্কুক বসে। গায়ে আজ নেভি শার্টটা আর ফর্মাল গেটআপ পরা। বুকের উপর তেজটা ভাবে সিট বেল্ট লাগানো। মাথার চুল আজও জেল দিয়ে সেট করা। কানে কালো ব্লুটুথ। তে মোহচ্ছন্ন দৃষ্টিতে ধীর গলায় বলল, আপনার পাশের সিটে যেতে চাই। দৃষ্টি ঘুরিয়ে ওর দিকে তাকালো জাঙ্কুক। স্টিয়ারিং ধরা অবস্থায় দুষ্টু হাসিতে বলল, আসুন তাহলে ফিরে যাই। তে পাল্টা হাসিতে নিঃশ্বাস ছাড়লো শুধু। দূর থেকে জাঙ্কুক পা হাত উঁচু করে কিছু একটা দেখালো। তার কবজির কাছে গোল হয়ে রক্ত জমে আছে। চোখে মুখে দুষ্টু হাসি টেনে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলল, টর্চার, লাভ বাইট। রাতের ঘটনা স্মরণ করতেই চোখ নামালোতে। ইস, এই কাজটা কখন করলো? এখন যে এটা নিয়ে প্রচুর খোঁটা শোনাবে। হঠাৎ ফোনের ওপাশ থেকে ঠান্ডা সুরে বলল, আসি, নিজের খেয়াল রেখো। চট করে দৃষ্টি তুলতে তাদের গাড়ি দুটো আর পাশাপাশি নেই। রাস্তাটা দুই দিকের দুই সড়কে ভাগ হয়ে গেছে। তে সিটে গা হেলিয়ে ফোনটা কোলে নামিয়ে ফেললো। এরপর চোখ বন্ধ করে বলে উঠল, তোমারই বিহনে ফেসেছি আমি, রেখেছি তোমায় নয়নে, হৃদয় মৃণালে রেখেছি তোমায়, ছুঁয়ে দিয়েছি ক্ষণে ক্ষণে। ভুলে গিয়েছি নিজের দুঃখের কথা, তুলে দিয়েছি আমার হাসি। মাঝে মাঝে তোমায় কাছে পেলে ভুলি তাই দিক বেদিক। অস্থিরতা কাজ করছে। মনে মনে ভয় হচ্ছে। বারবার পিছু ফিরে তাকাচ্ছে তে। এমন কেন হচ্ছে? কেন মনে হচ্ছে খারাপ কিছু হবে? চোখ দুটো একটা সেকেন্ডের জন্য বন্ধ করে নিতে জাঙ্কুককে বিদায় দেওয়ার পর থেকে স্বস্তি পাচ্ছে না। মিনহো এখন ড্রাইভিংয়ে, গন্তব্য এখন কোয়ার্টারে। কেন জানি মনে হচ্ছে কিছুই ঠিক নেই। কেন এটা মনে হচ্ছে তা অবশ্য জানা নেই। কিছু হারানোর ভয়, কিছু ফেলে আসার চিন্তা, কিছু না পাওয়ার হিসাব সবকিছু চুরমার করে দিচ্ছে। কিছু হারিয়ে ফেলার উৎকণ্ঠায় মন প্রাণ ছটফট করছে। গাড়িটা যত ফুল স্পিডে এগোচ্ছে ততই মনে হচ্ছে খারাপ কিছু হবে। দুশ্চিন্তায় আর টাকা যাচ্ছে না। তৎক্ষণাৎ নিরুত্তেজ হয়ে চোখ বন্ধ করতে লম্বা লম্বা গভীর দম নিয়ে বুক ফুলালো। আজ কি চরম কিছু হবে? গাড়িটা ঘোরাতে বলবে, সেই মফস্বলের দিকে যেতে বলবে। তেকে দুশ্চিন্তায় দেখে প্রশ্ন করল মিনহো, ম্যাম, কিছু হয়েছে? আপনাকে সুস্থ লাগছে না। আপনি কি ঠিক আছেন? সিটে গা হেলিয়ে সব কিছু শুনলতে। চোখের পাতা তখনও বন্ধ, নিঃশ্বাসের গতি তখনও উত্তাল। চোখের কালো পর্দার কাছে দৃশ্যমান হলো সৌম্য পুরুষটা। চলমান গাড়িটার ভিতরে মনে পড়ে গেল এক একটা স্মৃতি। ওই ফিনে পর্দায় ঘেরা রাজকীয় শয্যায় ছিল ওই ব্যক্তি। পুরোটা দিন, পুরোটা বিকেল, পুরোটা রাত জুড়ে পাশেই ছিল। একটা মুহূর্তের জন্য কাজ ছাড়া করেনি ওকে। যেন এক একটি ন্যানো সেকেন্ডও তার কাছে খুব মূল্যবান। এই সময়গুলো হারাতে চায়নি জাঙ্কুক। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যখন বলল আই লাভ ইউ, তখন ওর ভিতরটা দুমড়ে মুচড়ে কেঁপে ওঠে। যখন হাতের ভাঁজে হাত রেখে শক্ত করে ধরল তখন একটু ভয় লাগেনি মনে। মানুষটার প্রতি বিশ্বাসের, সম্মানের, ভালোবাসার দৌড়টা এতটা অটুট ছিল যে একটা পলকের জন্য চিন্তা করেনি সে। তবে আজ কেন তার দুর্বল লাগছে। আকস্মিকভাবে চিন্তার দুনিয়ায় বাধা পড়ল। হঠাৎ কানে ব্রেক কষার চরম শব্দ হলো। সামান্য ঝাঁকুনি খেয়ে
গাড়িটা থামতে তৎক্ষণাৎ চোখ খুলল তে। যতটা স্বাভাবিকভাবে চোখ মেলে তাকালো ততটাই অস্বাভাবিক হারে চোখ দুটো বড় বড় হয়ে গেল। বিস্ময়ের চূড়ান্ত ধাপে পৌঁছে তে হঠাৎ চিৎকার করে উঠল, কি কি হচ্ছে এখানে? গেটের কাছে সচল অ্যাম্বুলেন্স, একটা স্ট্রেচার ধরাধরি করে 3 জন ওয়ার্ড বয় কাকে যেন নিয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকে হাঁ করা দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। সাইরেনের গা ছমছম করা শব্দটা তে কাট কাট চোখে ঢুক গেল। এখনো বুঝতে পারেনি কোয়ার্টারের কাছে কি হচ্ছে। অ্যাম্বুলেন্সটা এক বিন্দু দেরি না করে দ্রুত গতিতে চলে গেল। তখনই আসল দৃশ্যটা দেখতে পেল সে। কোয়ার্টার থেকে পরপর 2টো গাড়ি বেরোচ্ছে। একটা গাড়ির জানলা তখনও খোলা ছিল, সেখান দিয়ে আয়ুর কান্নারত মুখটা দেখতে পেল। এবার মিনহু ভয় জড়িত কণ্ঠে অস্থিরভাবে বলল, ম্যাম, মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে, সিচুয়েশন ভালো না, কি করব? তে এতক্ষণ যাবৎ পুরোপুরি স্থির ছিল। চোখের সামনে অপ্রত্যাশিত কিছু দেখতে পেয়ে হতবাক। মিনহুর কথায় সদ্বিত ফিরে পেল, স্বাভাবিক হলো তে। তড়িঘড়ি করে গাড়ি চালাতে বলে মিনহুর ফোনটা হাতে নিল। অতি দ্রুত কন্ট্রাক্ট লিস্ট থেকে খুঁজে খুঁজে সুবিনের নাম্বারটা ডায়াল করলো। গাড়িটা তখন ভয়ানক স্পিডে ছুটতেই বাজতে থাকা কলটা রিসিভ হলো। হ্যালো হ্যালো সুবিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি তে বলছি। আপনারা কোথায় যাচ্ছেন? আমি আমি আপনাদের পিছনে আছি। ব্যাপারটা কি হয়েছে? বাইরে অ্যাম্বুলেন্স কেন? গাড়িটা জনু চালাচ্ছিল। জনুর পাশে সুবিন বসেছিল। তের কথা শুনতে পেয়ে অমনি হড়বড় করে জানলা দিয়ে মুখ বাড়ালো। সত্যি সত্যি তের গাড়িটা আসছে দেখে সুবিন আশ্চর্য হয়ে বলল, হাই সর্বনাশ, এটা কি? ভাবি, আপনার গাড়িতে এত স্পিড কেন? গাড়ির স্পিড কমাতে বলুন। জাংকুক ভাই দেখলে মিনহুর গলা চেপে ধরবে, তাড়াতাড়ি কমাতে বলুন। তে কথাটা পরোয়া করলো না, বলল, আসল কথাটা বলুন, কে অসুস্থ? আমার মাথা গুলিয়ে যাচ্ছে সুবিন ভাই, দয়া করে ঘটনাটা বলুন। চুপ রইল সুবিন। তে তাগদা দেখে বলতে বাধ্য হলো, জিমিন সকালের দিকে কোয়ার্টারে আসে। ইচ্ছে ছিল তাকে সারপ্রাইজ দেবে, কিন্তু এসে দেখে তে নেই। সকালে নাস্তা কোনো রকমে খেয়ে শুতে যায়, কিন্তু ঘন্টাখানেক পরে এমন যন্ত্রণা শুরু হয়, সহ্য করতে না পেরে সবাইকে ডাকতে থাকে সে। এদিকে সবাই কোয়ার্টারের পিছনের সাইডে আড্ডা দিচ্ছিল। জিমিনের হাঁক ডাক শুনতে পায়নি কেউ। পাশের ঘর থেকে জিন তখন চিৎকারটা শুনতে পায়। বিছানা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে শাড়িতে পা আটকে মারাত্মকভাবে জখম হন। ফ্লোরের শক্ত পাটাতনে আঘাত লেগে মাথা থেকে অনেকটা রক্ত বেরিয়ে যায়। ওই সময় জুসের ক্যান আনার জন্য আইরিন ঢুকেছিল। অমনি মর্মান্তিক শোরগোল শুনে আতঙ্কিত হয়ে ছুটে আসে সে। দৃষ্টি জোড়া তরমুজের মতো গোল গোল করে থমকে যায়। প্রচণ্ড ভয়ে হাঁ করা মুখে হাত চাপা দেয়। একদিকে জিনের রক্তাক্ত অবস্থা, অন্যদিকে জিমিনের প্রসব বেদনা। এক ভয়াবহ বিপদের সম্মুখীন হয় তারা। তাড়াতাড়ি এমার্জেন্সি কলে অ্যাম্বুলেন্স আসে। দুজনকেই হসপিটালে পাঠানো হয়। পুরো ঘটনা শোনার পর তে ফোনটা কেটে দেয়। মাথাটা ভোঁ ভোঁ করছে। একই বিপদ, একই হলো। কণ্ঠরোধ হয়ে আসছে, দৃষ্টি ঘোলা হচ্ছে। তে ঠোঁট কামড়ে শক্ত হয়ে গেল। যতটা শক্ত হলে কান্না চাপা যায়, ঠিক ততটা কসরত করলো সে। রাস্তায় জ্যাম চলছে, তার উপর সাংঘাতিক গরম, মাথার উপর সূর্যের উত্তাপ। গাড়ির এসিটা আরেকটু বাড়িয়ে দিল। স্টিয়ারিংয়ে ডান হাত রেখে তবলার মতো আঙুল নাড়াচ্ছে সে। অপেক্ষা করছে কখন জ্যাম ছুটবে। আশেপাশের গাড়িগুলো পিপিলিকার মতো ঠেকছে। এই শহরে যানজট কখন ছুটবে তার হদিশ নেই। ডান পাশের জানলা দিয়ে ডানে তাকালো জাংকুক। থেমে থাকা প্রাইভেট গাড়ি দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় দৃষ্টি আটকে গেল তার। সাথে সাথে চোখ জোড়া ছোট করে তাকালো। সতর্ক হলো জাংকুক। স্টিয়ারিংয়ে তবলা বাজানো হাতটা তখনও চলছে। এমন একটা অভিনয় করছে যেন কিচ্ছু দেখেনি, কিচ্ছু বোঝেনি। লোকটার চাহনি স্বাভাবিক না, যেন পৈশাচিক ক্রুর কর্মের জন্য মুখিয়ে আছে। কিছু দূরে একটা মাইক্রোবাস থেমে আছে। খোলা জানলা দিয়ে সেই মস্তান মুখটা দেখা যাচ্ছে। সেই লোকটা চোরা দৃষ্টিতে এদিকেই তাকাচ্ছে। 2 আঙুলের ফাঁকে নিকোটিন চেপে সেও নাটক করছে। ওই লোকটা হয়তো ভাবতেও পারেনি
ইতিমধ্যে সে ধরা খেয়ে গেছে। কালো সানগ্লাসের নিচে চোখজোড়া তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লোকটা কালো কুচকুচে ঠোঁটের ফাঁকে সিগারেটটা চেপে ধরলো। এক টান নেওয়ার সুযোগে আবার কাঙ্ক্ষিত গাড়িটার দিকে চাইলো। বিড়বিড় করে পাশের জনকে বলল, এখন কিছু করতে যাস না, ধৈর্য রাখ। আগাম কিছু ঘটনা ঘটানো যাবে না। এর আগে ধরবো, এরপর আচ্ছা করে লাগাম লাগাবো, এরপর ওস্তাদের কাছে সাপ্লাই দেব, ঠিক আছে? পাশের জন চ্যাপটা কাঁচের বোতলে দেশি পদার্থ খেতে খেতে বলল, হুন বেটা, মাথা কইলাম গরম করিস না, আগে ওস্তাদের কাছে নিমু, ওস্তাদ যদি হুকুম দেয় তখন কেরামতি দেখামু, তার আগে একদম না। সিগারেট ফুকা লোকটা কিছুটা বিরক্ত নিয়ে বলল, হালার পো, প্যাচাল পারিস না, ভালো কথা হজম হয় না। এই হালার নাটক গুরু জানোস না তুই, পুরো একলাই 100। একবার সন্দেহ করলে আমরা শেষ। দূরদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে জাংকুক। লোকটা পাশের জনকে ধমকের সুরে বলছে। বাঁ কাঁধে ব্লুটুথে তর্জনী চেপে স্টিয়ারিংয়ে 2 হাত ধরলো। জ্যাম ছুটে যাচ্ছে। যেই দেখলো রাস্তা রেডি হচ্ছে, অমনি চতুরতার সাথে গাড়ি টানলো জাংকুক। বাস, ট্রাক, সিএনজি টেক্কা দিয়ে কৌশলের সাথে ফাঁক ফোকর দিয়ে ছুটতে লাগলো। ডান দিকের সাইড মিররে দৃষ্টি দিল সে। ওই মাইক্রোটা ফ্রন্ট বাজাতে বাজাতে ধরাশায়ী করতে চাইছে। দৃশ্যটা দেখে আবারও সামনে তাকালো জাংকুক। মাথাটা একদম ঠান্ডা করে ক্রমে ক্রমে স্পিড বাড়াতে লাগলো। ব্লুটুথের সংযোগটা পেয়ে প্রথম বাক্যে সে বলল, বেশ কৃতিত্বের সাথে কাটকাট ভঙ্গিতে বলে উঠল, ফলো করছে। তথ্যটা জানালো সে। ডিপার্টমেন্টের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি চুপচাপ শুনল। হেড অফিসের বিশেষ একজন কর্মকর্তা। ভদ্রলোক কথাটা শোনার পর কিছুক্ষণ নীরব রইল। কাল ক্ষেপণ সেরে প্রশস্ত করে বলল, জাংকুক, এখনো সময় আছে, আমি তোমাকে হারাতে চাই না। গুরুতুল্য ব্যক্তির কাছে এরকম কথা শুনে হালকা হাসলো জাংকুক। লোকটা প্রচণ্ড রাগী মানুষ। ডিপার্টমেন্টের প্রত্যেকটা সদস্য তার কাছে মিনমিন করে। হেড অফিসের একজন গণ্যমান্য লোক হিসেবে তার সম্মানটা প্রচুর। তার সামনে প্রত্যেকটা সোলজার ক্লিন কাট ডিসিপ্লিন মানতে বাধ্য। সামান্য ভুল চুক হলে একদম ছাড় দেন না। এমনই একজন কঠিনভূত লোকের কাছে জাংকুক বেশ প্রিয়। প্রথম প্রথম জাংকুককে এত অপমান করত যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আজ সেই জাংকুকের জন্য কিনা ভদ্রলোকের টেনশন হচ্ছে। জাংকুক নির্ঝঞ্ঝাট কণ্ঠে হাসিতে বলল, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। মিথ্যাকে সামনে আনার জন্য যদি আমাকেই রাস্তা থেকে সরতে হয়, আমি রাজি। বহু বছর ধরে চলতে থাকা এই নৈরাজ্য আমি মানব না। এই সত্য উদ্ঘাটন করতে গিয়ে অনেকেই পিছিয়ে গেছে, অনেকেই কাল গর্ভে আজ মৃত। আমার দেশের মানুষ আজ ভালো নেই, তাদের চোখে আর ধুলো লাগাতে দেব না। আজ আমার জন্য যদি দেশ এক ধাপ উন্নতি হয় তাও হোক, কিন্তু ওদের আসল চেহারা আমি বের করেই ছাড়ব। সত্যের ক্ষমতা হাতে নিয়েছি, এর জন্য যদি নিজেকে বলিদান দিতে হয় তাও দেব, কিন্তু দুর্নীতিবাজদের মুখোশ খুলবই। আমি মিস্টার জেহপের মতো পরাজয় স্বীকার করব না। আমি ওনার মতো মহৎ নই। একবার যেহেতু কাদায় হাত ডুবিয়েছি, সেখান থেকে একটা একটা করে সবগুলোকে টেনে আনবো। আমি ওদের কাউকে ভয় পাই না। জাংকুকের অন্তর্মুখে জেদটা প্রবল। একবার যখন জেদ চাপে তখন কার্যসিদ্ধির আগে পর্যন্ত থামে না। লোকটা তেমন কিছুরই আভাস পেল। তিনি বুঝে গেছেন থামবার কোনো পথ নেই। জাংকুক এখন দুর্বার দুর্জয় দুর্মুদ চিন্তায় আছে। এ থেকে নিষ্কৃতি পাওয়া অসম্ভব। লোকটা ভারী গলায় তেজপূর্ণ কণ্ঠে বলল, লাইফটা রিস্কে রেখে যে কাজে নেমেছো, আই হোপ তুমি তাতে সফল হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন আমাদের কাছে আবারও ফিরে আসো। জাংকুক এর পরিপ্রেক্ষিতে বাঁকা হাসি দিল, ঠিক কেমন শুকনো একটা হাসি। আজ সেই হাসিতে দাম্ভিকতার রেশ নেই। স্টিয়ারিং ধরা পা হাতটায় চোখ রাখলো সে। কবজির রক্তিম গোল চিহ্নটায় হাসি ছুঁড়ে তাকালো। মলিন দৃষ্টিতে মনে মনে বলল, ইতিহাস পুনরাবৃত্তি ভালোবাসে। সেদিন দুঃখের অনলে দগ্ধ ছিল মন, আজ বদলার আগুনে বিক্ষিপ্ত আমার চেতনা। তুমি রাগ করো নাতে, আমাকে ভুল বুঝো না।
টানা 5 ঘন্টা কেটে গেল। এই 5 ঘন্টা যেন সুরের মতো বিচ্ছিল। কোনো শান্তি নেই, কোনো ভরসা নেই, কোনো আশ্বাস নেই, ছিল শুধু ভয়। হাসপাতালের দোরগোড়ায় 3টা মানুষ ছিল চিন্তায়। অবশেষে চিন্তার দুয়ারে প্রবেশ করলো ডাক্তার। তিনি ডেলিভারি রুম থেকে সমস্ত কার্যক্রম সমাপ্ত করে বেরোলেন। ঠোঁটে সন্তুষ্টির হাসি টেনে নার্সের দিকে ইশারা করলেন। সবার বুকে তখন ধকধক শব্দ হচ্ছিল, একই সাথে অসংখ্য তাল ঢুকছিল। সবাই উন্মুখ হয়ে নার্সের দিকে তাকালো। নার্সের কোলে সাদা কাপড়ে পেঁচানো ছোট্ট পুতুল। সেই পুতুলের মতো জিনিসটা থেকে একটুখানি মুখ বেরিয়ে আছে। সুগা দূর থেকে ওই মুখটার দিকে তাকিয়ে বাক্য ভুলে গেছে। নার্সের কাছে গিয়ে 2 হাত বাড়ানোর সাহস নেই। তে স্তব্ধ চাহনিতে 1 পা এগিয়ে গেল। নার্সের কোল থেকে 2 হাত বাড়িয়ে ছোট্ট পুতুলটা কোলে নিল। সদ্য জন্মানো অতিথির মুখটা দেখে চাপা উচ্ছ্বাসে হাসলো তে। তার চোখ থেকে অঝরে জল পড়ছে। আহা, জিমিন বুবুর ছেলে। তে খুশিতে আনন্দে পাগল প্রায় হয়ে কপালে আলতো চুমু খেলো। তেকে এমন হাসি খুশি দেখে সুবিনীরাও সবাই হুড়মুড় করে ছুটে এলো। কয়েকটা সেকেন্ড অসংখ্য চোখ ঘোরাঘুরি করে ছোট্ট অতিথিকে দেখলো। এরপর এমন উল্লাসে মেতে উঠল সবাই, এতক্ষণ যাবৎ যে রুদ্ধশ্বাস চলছিল তা প্রায় ভুলেই গেল। তের কোল থেকে আয়ু কোলে নিল, আয়ুর কোল থেকে সুবিন, এরপর ইয়নু, আইরিন, এমন করে সবার কোলে ঘুরতে লাগলো ছোট্ট নবজাতক। কিন্তু এত আনন্দের মাঝে হঠাৎ ছোট্ট অতিথিটা কেঁদে দিল। এবার তেলে বেগুনে খেপে উঠল সুগা। এতক্ষণ রোবটের ভূমিকায় স্থির ছিল সে, কিন্তু ছেলের কান্না শুনে আচমকাই ডেকে উঠল। তড়িঘড়ি করে সব কিছু ভুলে গিয়ে বাবার ভূমিকায় আসীন হলো। ছেলেকে কোলে নিয়ে চুপ করালো সুগা। কান্না থামার ছেলেটার দিকে হাসতে হাসতে কথা বলতে লাগলো সে। জিমিন এখন সুস্থ, ডেলিভারি নর্মালে হয়নি, সেই কারণে একটু রক্ত সংকটে পড়েছিল। অন্যদিকে জিনের অবস্থাও ভালো, শঙ্কামুক্ত হয়ে ঘুমিয়ে আছে সে। মাথার ডান পাশে বাড়ি লেগে থাকায় 3 ইঞ্চি মতো ফেটে যায়। সেখানে অবশ্য সেলাই দেওয়া হয়েছে। মাস খানেকের ভিতরে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। হাসপাতালে দেখভালের জন্য শুধু আয়ু, বাকি সবাই তল্পি তল্পা গুটিয়ে রওনা দেবে কোয়ার্টারের দিকে। রাতে অবশ্য জিমিনের পাশে সুগার কাকিমা থাকবে, তাই নবজাতককে নিয়ে কোনো চিন্তাই নেই। 9টার ভিতরে পৌঁছে গেল তারা সবাই। বিধ্বস্ত শরীর নিয়ে যার যার রুমে ফিরে গেল। সদর দরজা লক লাগিয়ে নিজের রুমে ঢুকলোতে সুইচ টিপে বাতিটা জ্বালাতেই এক রাশ নীরবতা আঁকড়ে ধরল। প্রতিটা দেয়াল যেন জানান দিচ্ছে জাঙ্কুক নেই, জাঙ্কুক ঘরে নেই। দরজাটা চাপিয়ে নিজেকে পরিচ্ছন্ন করলোতে শাড়িটা পাল্টে চুলটা মুছতে মুছতে সোফায় বসলো। টি টেবিলের উপর থেকে রেখে যাওয়া ফোনটা তুললো। ফোনটা বন্ধ, চার্জ নেই। টেবিলের কাছে চার্জার সেটিং করে ফোনটা চার্জ দিল। ঘড়িতে তখন 9:45 বাজে। ফোনটা বাংলা বইয়ের উপর রাখতেই হঠাৎ ডায়েরির দিকে নজর পড়ল। কি ব্যাপার, ডায়েরিটা ফুলে আছে মনে হচ্ছে। ডায়েরিটা টেনে দেখলো সেখানে একটা কলম ঢোকানো। তার যে অবাক করা বিষয়, সেখানে জাঙ্কুকের লেখা। তে চটপট ভঙ্গিতে ডায়েরি তুলে বিছানায় বসে পড়ল। কোলের উপর ডায়েরি মেলে পড়তে লাগলো সে। রাগ করো না লক্ষ্মীটি, তোমার ডায়েরিতে এই জন্য লিখছি কারণ আমার নিজের কোনো ডায়েরি নেই। তোমার সুন্দর সুন্দর লেখাগুলোর পাশে আমার লেখাটা খুব বেমানান লাগছে, কিন্তু কথাগুলো না জানিয়ে গেলে ভিতরে ভিতরে চাপ ফিল করব। তুমি কথাগুলো পড়ার পর পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলো। তে আজ 2টো কথা জানাতে তোমার ডায়েরিতে কলম ঘোরাচ্ছি। প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিই। হয়তো ভাবছো কেন ক্ষমা চাইছি। তুমি আমাকে যেভাবে বিশ্বাস করো, তোমার অন্ধবিশ্বাসকে আমি ভালোবাসি। আজ আমি এমন পর্যায়ে আছি যেখান থেকে তোমার প্রতি ভিড়তে পারবো না। আমার ভালোবাসার প্রতি অক্ষুণ্ণ বিশ্বাস, আমার ভালোবাসার প্রতি অক্ষুণ্ণ বিশ্বাস। তুমি আমাকে বুঝবে, তুমি আমার কথাগুলোকে উপলব্ধি করতে পারবে। আর যেই কথাগুলো এই পৃষ্ঠায় লিখে যাচ্ছি সেগুলো অশ্রু না ফেলে শান্ত মেয়ের মতো পড়বে। তুমি আমার জন্য ওই তে হয়ে যাও যখন তুমি কলেজ থেকে বেরিয়ে প্রতিবাদী আচরণ করেছিলে। তুমি সেদিনের মতো শক্ত হও যখন তোমার দিকে অ্যাপ্রোচ করার সত্ত্বেও তুমি নিজের অনুভূতিকে প্রকাশ করোনি। আমি হাতে একটা কেস নিয়েছি, এটার সুরাহা
আমাকেই করতে হবে। কেউ যে এসে নিজের বিপত্তি ডাকে না, কিন্তু আমি ডাকছি। আমি যখন কথাগুলো লিখছি তখন তুমি আমার সামনে গুটি পাকিয়ে ঘুমাচ্ছ, আর যখন এটা পড়বে আমি পাশে নেই। পরীক্ষাগুলো ঠিকমতো দিও। আমার চিন্তায় চিন্তায় বিভোর থেকো না। মায়ের দিকে একটু খেয়াল রেখো। গাঁটে ব্যথা উঠলে একটু তেল মালিশ করে দিও। আইরিনটা পাটি সাপটার পিঠা খুব পছন্দ করে। একদিন আমার কাছে তোমার গুণের কথা শুনে খেতে চেয়েছিল। কতদিন থাকবে তা তো জানি না। তুমি এর মধ্যে একদিন সময় করে ইচ্ছেটা পূরণ করে দিও। আমার কোয়ার্টারটা তোমার জন্য বরাদ্দ থাকবে। যদি মনে হয় আমার মতো স্বার্থপরের জন্য এখানে থাকবে না, তাহলে কোয়ার্টারটা ছেড়ে দিও। আমি কষ্ট পাবো না। নিজের দিকে খেয়াল রাখার চেষ্টা করো। তোমাকে অসুস্থ দেখতে পারি না। বেডরুমটা শূন্য ফাঁকা করছে, তাই না? ক্ষমা চাই। জন জাঙ্কুক।